একজোট হয়ে দল পুনর্গঠন করতে নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার বিকেলে রাজধানী গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের প্রাথমিক সদস্য পদ নবায়ন অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ আহ্বান জানান তিনি। গুলশান কার্যালয়ে দলের প্রাথমিক সদস্যপদ নবায়ন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে বিএনপি। প্রথমে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও পরে জ্যেষ্ঠ নেতারা প্রাথমিক সদস্যপদ নবায়ন করেন। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সব জেলা উপজেলায় রাজনৈতিক প্রশিক্ষণ কেন্দ্র চালুর পরামর্শ দেন। বলেন, শুধু স্লোগান যথেষ্ট নয়, মেধা চর্চাও করতে হবে। আমাদের যে কর্মীরা আসে স্লোগান নিয়ে, একটা পতাকা নিয়ে আসে, সাধারণত ভাইদের পিছনে আসে, এসে সেই ভাইদের পক্ষে স্লোগান দিতে থাকে, তারপরে স্লোগান দেয় পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ। এটা রাজনীতি না। আমি একটা জিনিস শুধু আপনাদেরকে যেটা বারবার বলতে চাই, যে আমাদের আসলে প্রশিক্ষণের প্রয়োজন আছে খুব বেশি। আমাদের নেতা কর্মীরা আমরা কেন জানি না আমরা রাজনীতি থেকে দূরে সরে যাচ্ছি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, গত 15 বছরে বিগত সরকারের দমনপীড়নে বিএনপি বিপর্যস্ত, তাই দল পুনর্গঠন করতে হবে। তিনি বলেন, বিএনপি পুনর্গঠিত হলেই ভবিষ্যতে রাষ্ট্র মেরামত করা সম্ভব হবে। দলকে পুনর্গঠিত, যত শক্তিশালী পুনর্গঠিত ঐক্যবদ্ধ আমরা করতে পারবো, আমরা আগামী দিনে আমাদের 31 দফার মাধ্যমে রাষ্ট্রকে তত দ্রুত আমরা মেরামত করতে পারবো, রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করতে পারবো। আসুন আমরা আমাদের কাজ শুরু করি আজকে থেকে। ইতিবাচক কর্মকাণ্ডের মাধ্যমে ভবিষ্যতে বিএনপি জনগণের সমর্থন পাবে বলেও আশা করছেন তারেক রহমান। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সংস্কার একটি চলমান প্রক্রিয়া, এজন্য নির্বাচন থেমে থাকতে পারে না। বাস্তবতা উপলব্ধি করে দ্রুত নির্বাচনের দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। আর রুহুল কবির রিজভী মন্তব্য করেছেন, দিল্লি এখন ফ্যাসিবাদের কেন্দ্রীয় কার্যালয়। জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীতে আলাদা অনুষ্ঠানে নেতারা এসব কথা বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিয়াউর রহমান ফাউন্ডেশনের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ অনুষ্ঠানে পতিত সরকারের সমালোচনা করেন তিনি। বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে মানুষের কল্যাণে কাজ করেনি, লুটপাট করেছে। এখন দেশ ছেড়ে পালালেও বিদেশে বসে ষড়যন্ত্র করছে। দিল্লি যেন এখন একটি সেই ফ্যাসিবাদের কেন্দ্রীয় কার্যালয়ে পরিণত হয়েছে। সুতরাং তারা বসে নেই, তারা নানা কায়দায় নানাভাবে তারা তাদের চক্রান্ত ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। সুতরাং এটাকে আমাদের সম্মিলিতভাবে মোকাবিলা করতে হবে। ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের আয়োজনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, অন্তর্বর্তী সরকারের সময়কাল অনির্দিষ্টকালের জন্য নয়। তিনি দ্রুত নির্বাচন অনুষ্ঠানে তাগিদ দিয়ে বলেন, অন্তর্বর্তী সরকারের অসম্পূর্ণ সংস্কার পরবর্তী নির্বাচিত সরকার করবে। যে অতি দ্রুত সংস্কার কার্য সম্পন্ন করে যতটুকু সম্ভব জনগণের নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করে এই সরকারকে বিদায় নিতে হবে। তাহলে এই সরকার সম্মানের সাথে বিদায় হবে। এদিকে শেখ হাসিনা দীর্ঘদিন ক্ষমতায় থেকে গুম, খুন, অর্থ পাচার করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান। সকালে ঢাকা মেডিকেল কলেজে শহীদ আসাদ স্মৃতিস্তম্ভে ফুলের শ্রদ্ধা জানিয়ে একথা বলেন তিনি। ফ্যাসিস্ট শেখ হাসিনা যখন দীর্ঘদিন একদলীয় শাসন কায়েম করেছিল এবং মানুষের উপর নির্যাতন, নিপীড়ন, হত্যা, গুম, খুন করেছিল এবং বাংলাদেশের মানুষ ফুঁসে উঠেছিল। অন্তর্বর্তী সরকার নির্বাচনের রোডম্যাপ দেবে, তার মাধ্যমে জনগণের সরকার দায়িত্ব নেবে বলে আশা প্রকাশ করেন বিএনপি নেতারা। নুরসেলিনা শিউলি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আওয়ামী লীগের আমলে সাংবাদিক ও সংবাদপত্রের উপর জুলুম চালানো হয়েছিল বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে মগবাজারে দৈনিক সংগ্রাম কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে মন্তব্য করেন তিনি। বলেন, সংবাদ মাধ্যম সত্যকে পুরোপুরি তুলে ধরতে পারলে আওয়ামী লীগ চেপে বসতে পারত না। পরিস্থিতি যেমনই হোক, সত্য প্রকাশে পিছপা না হতে সাংবাদিকদের আহ্বান জানান তিনি। জামায়াতের আমির বলেন, স্বাধীনতার পর রাষ্ট্র নিয়ন্ত্রিত 4টি বাদে সব গণমাধ্যম নিষিদ্ধ করা হয়েছিল। অনুষ্ঠানে আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান বলেন,
মত প্রকাশের স্বাধীনতা থাকতে হবে, এজন্য কাউকে হয়রানি করা যাবে না। অপরাধ প্রমাণিত না হওয়া পর্যন্ত সাংবাদিকদের আটক না করতে আইন করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি। নিউজটা একেবারেই সরাসরি সাদাকে সাদা বলবে, কালোকে কালো বলবে। এখানে মহান সাংবাদিকের নিজস্ব কোনো বক্তব্য এখানে সংযোজন হবে না, আবার সত্য থেকে কিছু বিয়োজনও হবে না। যিনি যেভাবে বলেছেন, যিনি যেভাবে লিখেছেন, তারটা হুবহু সেইভাবে তুলে ধরতে হবে। ফেসিয়াতবাদী আমলে এটা একেবারেই হয়নি। ভোট কেন্দ্র দখল সহ সব অনিয়মের বিরুদ্ধে প্রতিরোধ গড়ার আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। বলেন, যেদিন মানুষ নির্ভয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন সেদিন ইসি মনে করবে ভোটাধিকার প্রতিষ্ঠা হয়েছে। সোমবার সাভারে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচির উদ্বোধনীতে এসব কথা বলেন সিইসি। সবশেষ বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ হয় 2022 সালে। সোমবার থেকে বাড়ি বাড়ি গিয়ে নারী, পুরুষ ও তৃতীয় লিঙ্গের ভোটারযোগ্য নাগরিকের তথ্য সংগ্রহের কাজ আবারও শুরু হলো। 2008 সালের 1 জানুয়ারি বা তার আগে যাদের জন্ম, যারা বাদ পড়েছেন তাদের ভোটার তালিকাভুক্তি ও মৃত ভোটারদের বাদ দেওয়ার সুযোগ থাকবে এই হালনাগাদে। নিবন্ধনের জন্য এবার প্রায় 20 লাখ মানুষের তথ্য সংগ্রহ হতে পারে ধারণা নির্বাচন কমিশনের। সোমবার সাভারের নতুন ভোটারের তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার। আজকে আমার 18 বছর পূর্ণ হয়েছে, জানুয়ারি 11 তারিখে, তাই এই কারণে আমি আজকে ভোটে অ্যাপ্লাই করেছি। জুলাই বিপ্লবের পরে নতুন বাংলাদেশে প্রথমবারের মতো ভোটার হতে পেরে আমরা খুবই আনন্দিত এবং গর্বিত। সিইসি বলেন, জুলাই অভ্যুত্থানের ফলে ভোটাধিকার প্রতিষ্ঠিত করার সুযোগ এসেছে। এই বিপ্লবের মাধ্যমে আমরা অধিকার প্রতিষ্ঠার একটা অপরচুনিটি পেয়েছি। ভয় ভীতিহীনভাবে নিজের পছন্দের প্রার্থীকে যেদিন ভোট দিতে পারবে সেদিন আমরা মনে করি যে ভোটের অধিকার প্রতিষ্ঠা হলো। কেউ যাতে ভোট কেন্দ্র দখল করতে না পারে, ভোটের বাক্স কেড়ে নিতে না পারে, আপনাকে অযাচিতভাবে ইনফ্লুয়েন্স করতে না পারে ভোটারদেরকে, সেই জনপ্রতিরোধ গড়ে তুলতে হবে আমাদের। রোহিঙ্গা ভিনদেশীদের তথ্য সংগ্রহ না করার বিষয়ে আগেই মাঠ কর্মকর্তাদের সতর্ক করেছেন নির্বাচন কমিশনাররা। যাদের বয়স আর্লি 30s, 33, 34 থেকে শুরু করে নিচে, এরা ভোটের স্বাদই পায়নি এবং তারা ভোটের জন্য মুখিয়ে আছে। ভোটার তালিকা থেকেই ভোট হবে, কাজে ভোটের র ম্যাটেরিয়ালস। আজকে যে কার্যক্রম আমরা শুরু করছি, আমার মতে আনুষ্ঠানিকভাবে ভোটের কার্যক্রম শুরু হয়ে গেছে। জুনের মধ্যে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি শেষ করার কথা রয়েছে। দেশে মোট ভোটার এখন 12,36,83,512 জন। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পাল্টে যাচ্ছে পুলিশ, র্যাব ও আনসারের ইউনিফর্ম। দুপুরে সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পোশাক পরিবর্তনের ফলে মনোবল ফিরে পাবে এসব বাহিনী। এদিকে বিএসএফ সীমান্তে সাউন্ড গ্রেনেড এবং টিয়ার শেল ব্যবহার করায় এবার অনুমতি পেয়েছে বিজিবিও। সীমান্তে সাউন্ড গ্রেনেড এবং টিয়ার শেল কেনার অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকার। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে ছাত্র জনতার আন্দোলন দমনের জন্য মারমুখী অবস্থান নেয় আইনশৃঙ্খলা বাহিনী। নির্বিচারে গুলি বর্ষণ, হত্যার অভিযোগে জনতার ক্ষোভের মুখে পড়ে পুলিশ সদস্যরা। আওয়ামী লীগ সরকারের পতনের পর পুলিশ সংস্কারের উদ্যোগ নেয় অন্তর্বর্তী সরকার। তারই ধারাবাহিকতায় পোশাক পরিবর্তনের উদ্যোগ। পুলিশের ইউনিফর্ম রং হবে আয়রন, র্যাবের অলিভ এবং আনসারের পোশাকের রং হচ্ছে গোল্ডেন হুইট। স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠকে আলোচনা শেষে এসব রং বাছাই করা হয়। বৈঠকের শুরুতেই কয়েকটি রঙের পোশাক পরা পুলিশ সদস্যদের উপস্থিত করা হয়। বাহিনীর ইউনিফর্ম পরিবর্তনের কারণ তুলে ধরে উপদেষ্টা বলেন, দ্রুত পুলিশের মনোবল ফেরানো জরুরি। ইমপ্লিমেন্ট হবে তো আস্তে আস্তে, একসাথে তো সবাইরে পড়া যাবে না, যেহেতু এই জিনিসগুলি যেসব ধরেন আস্তে আস্তে একটা যে সময় হয় আস্তে আস্তে ইমপ্লিমেন্ট করতে হয়। পোশাকের সাথে সাথে সব কিছু মন মানসিকতা সব কিছুরই পরিবর্তন দেয়। তো আমি বারবার একটা বলি, আপনারা কিন্তু একটা ক্ষেত্রে হলো সবচেয়ে বেশি জোর দেবেন, এই হলো দুর্নীতি। আপনারা যদি দেশ থেকে দুর্নীতিটা রোধ করতে পারেন, অনেক
সমস্যারই সমাধান হয়ে যাবে। এদিকে সীমান্তে বিএসএফ সাউন্ড গ্রেনেড এবং টিয়ার শেল ব্যবহার করতে পারলেও বিজিবির সে সুযোগ ছিল না এতদিন। তবে এবার বিজিবির জন্য সাউন্ড গ্রেনেড টিয়ার শেল কেনার অনুমোদন দিয়েছে সরকার। বিজিবির কাছে তো সব লেথাল ওয়েপেন, এই জন্য তো ওইটা তো তারা মারতে পারে নাই, এই জন্য আমরা তাদের এখন পারমিশন দিয়ে দিয়েছি এবং খুব তাড়াতাড়ি এই জিনিসগুলি ক্রয় করা হবে। উপদেষ্টা জানান, দেশে বর্তমানে 33,648 জন অবৈধ অভিবাসী রয়েছে। 31 জানুয়ারির মধ্যে তারা দেশ না ছাড়লে আইনি ব্যবস্থা নেওয়া হবে। তাদের নিয়োগদাতাদের বিরুদ্ধে ব্যবস্থারও হুঁশিয়ারি উপদেষ্টার। যে প্রোভাইড করছে তাদের বিরুদ্ধেও আমরা ব্যবস্থা নেব। হাসিফ মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এমবিবিএস ভর্তি পরীক্ষায় মুক্তিযোদ্ধা কোটায় পাশ করা 193 জন শিক্ষার্থীর ফলাফল 29 জানুয়ারি পর্যন্ত স্থগিত করেছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। বিকেলে স্বাস্থ্য মন্ত্রণালয়ে বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। অধিদপ্তর জানিয়েছে 29 জানুয়ারির মধ্যে মুক্তিযোদ্ধা কোটায় পাশ করা শিক্ষার্থীদের কাগজপত্র যাচাই বাছাই করা হবে। সেজন্য তাদেরকে অনলাইনে কাগজপত্র পাঠাতে বলা হয়েছে। এরপর তাদের সাক্ষাৎকার নেওয়া হবে। এসব প্রক্রিয়া শেষ করে প্রকাশ করা হবে চূড়ান্ত ফলাফল। তবে কোটা বাতিলের বিষয়টি জনপ্রশাসন মন্ত্রণালয়ের এখতিয়ার বলে জানিয়েছেন অধিদপ্তরের মহাপরিচালক। এবছর এমবিবিএস ভর্তি পরীক্ষায় মোট আসন 5,380টি। এর মধ্যে মুক্তিযোদ্ধা কোটায় বরাদ্দ ছিল 269টি আসন। তবে 40 নম্বর পেয়ে পাশ করেছেন 193 জন শিক্ষার্থী। মুক্তিযোদ্ধার নাতি অথবা ভাতিজা, ছেলে না বা মেয়ে না, হ্যাঁ, এরকম যদি হয়, সন্তান না হয় অন্য কেউ হলে তার ভর্তি বাতিল হবে এবং সেই শূন্য আসনে মেধা কোটার থেকে পূরণ করা হবে। গত 3 বছর দেশে প্রতি মাসে মূল্যস্ফীতির তুলনায় পিছিয়ে মজুরি বৃদ্ধির হার। এতে প্রকৃত আয় কমায় জীবনধারায় হিমশিম খাচ্ছে সাধারণ মানুষ। পরিকল্পনা উপদেষ্টাও স্বীকার করছেন, খাদ্যের উচ্চ মূল্যস্ফীতির চাপে আছে নির্ধারিত আয়ের মানুষ। অর্থনীতিবিদরা বলছেন, বিদায়ী সরকারের পথে হাঁটায় মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে বর্তমান সরকারও। বেসরকারি চাকরিজীবী উৎপলবাবুর বেতন গত 2 বছরে বাড়েনি, কিন্তু বাড়ি ভাড়া, নিত্যপণ্যের দাম এক জায়গায় থেমে নেই। তাই বাজারে এসে তার হিমশিম অবস্থা। খেতে যেতাম, মুরগি খেতে যেতাম সপ্তাহে, মাসে একটা বা 2টা, এখন আমি সেটা খেতে পারি না। ডিম খেতে চাইতে যদি আমার চাহিদা আসছিল আগে, মনে করেন মাসে আমি 30টা বা 40টা আমার মাসে লাগতো, সেখানে আমি 20টা করে আনতেছি। তার মতো মধ্যবিত্তের জীবনেই যখন এমন অবস্থা, তখন নির্ধারিত নিম্ন আয়ের মানুষের কষ্ট ভিন্ন মাত্রার। ব্যয়ের সঙ্গে সঙ্গতি না থাকায় করতে হচ্ছে ধারকর্য। এই মাসে যে স্যালারি দিচ্ছে, এই স্যালারি দিয়ে আরো হলাদ করে ওই মাসে আবার টানা ইসরা চলে। ধরেন আপনার প্রত্যেক মাসেই আপনার হলাদের উপরে চলতে হয়। শীতকালে সবজির দাম কিছুটা কমেছে, তবে ডাল, ডিম, তেল, চিনি, চাল সহ প্রায় সব ধরনের নিত্যপণ্যের দামেই অস্বস্তি। বিক্রেতারা বলছেন, 3 বছরের ব্যবধানে 50% পর্যন্ত দাম বেড়েছে বেশিরভাগ পণ্যের। নিত্য প্রয়োজনীয় জিনিস আছে, প্রত্যেকগুলো আপনার প্রায় 40-45 আপনার শতাংশ হারে বাড়ছে। পরিসংখ্যান ব্যুরোর তথ্য বলছে, 2022 সালের জানুয়ারির পর 2024-এর ডিসেম্বর পর্যন্ত কোনো মাসেই মজুরি মূল্যস্ফীতিকে পেছনে ফেলতে পারেনি। বিদায়ী মাসে খাদ্য মূল্যস্ফীতি ছিল 12.9%। খাদ্যের মূল্যস্ফীতি তো একটু বেশি, এখনো বোধহয় 12-13% মতো। যাদের নির্দিষ্ট আয় তারা তো তাদের কষ্ট হয়। অর্থনীতিবিদরা বলছেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কেবল সুদহার বৃদ্ধি, আমদানি শুল্ক কমানোই যথেষ্ট নয়। তাদের মতে, সরবরাহ ব্যবস্থায় অন্তর্বর্তী সরকার এখনও মূল সমস্যা শনাক্ত করতে পারেনি। বর্তমান সরকার মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ বা মূল্যস্ফীতিকে কমিয়ে রাখবার ক্ষেত্রে প্রকারান্তর আসলে ব্যর্থ হয়েছে। পূর্বতন সরকার যে কাঠামোতে মূল্যস্ফীতি সমন্বয়ের চেষ্টা করেছে, এই সরকারের উদ্যোগগুলো তার থেকে বাইরে না, বরঞ্চ কোনো কোনো ক্ষেত্রে আরও বেশি মনে হচ্ছে সমস্যাকে এড়িয়ে যাওয়ার প্রবণতা আছে। চড়া মূল্যস্ফীতি বিবেচনায় নিম্ন আয়ের মানুষের জন্য ভর্তুকি মূল্যে আবারও টিসিবি ট্র্যাক সেল চালুর তাগিদ দেন পর্যবেক্ষকরা। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।